পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সকালে বিএম অডিটোরিয়ামে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারে ফিরে আসার পথ সুগম হবে বলেও সতর্ক করেন তিনি। কাজ, কথাবার্তা, চাল চলন এগুলো দিয়ে প্রমাণ করতে আছে আরো 5 বছর, তাহলে যোগ করলে বুঝতে পারেন। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। উচ্চদরে চালের বাজারে ক্রেতার নাভিশ্বাস, স্বস্তি নেই ডিমের বাজারে। কিছু সবজির দাম কমলেও মাছের দাম তো নাগালের বাইরে। প্রতি কেজি ইলিশ মাছে বিক্রি হচ্ছে 2200 টাকার উপরে। রাজধানী বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মোটা চালের কেজি 55 থেকে 60 টাকা, মাঝারি চাল 70 থেকে 75 টাকা, আর মিনিকেট বা নাজিরশাইল বিক্রি হচ্ছে 85 টাকার কাছাকাছি। এক ডজন ডিমের দাম 145 থেকে 150 টাকা, ব্রয়লার মুরগি 167 থেকে 185 টাকা, পেঁয়াজ 80 থেকে 85 টাকা কেজি, রসুন 150 টাকার উপরে। সবজির দামও বেশ চড়া, কাঁচামরিচ 150 থেকে 200 টাকা কেজি, টমেটো 150 টাকার উপরে। ক্রেতাদের অভিযোগ, মাসের শুরুতে বেতন হাতে পেলেই অর্ধেক খরচ বাজারে শেষ হয়ে যায়। মিনিকেট আপনি 78 থেকে 80 টাকা ভালোটা, আর এমনি নর্মাল মিনিকেট আছে আপনি 70 থেকে 72 টাকা। 1 কেজির নিচেরটা আপনার 1800 টাকা কেজি, আর 500-600 গ্রামটা 1600 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রামেরটা 2300 টাকা কেজি। 1.5 কেজিরটা আজকে বিক্রি করতেছি 2700-2800 টাকা। একটা ইলিশ মাছ কিনতে গেলে 2000-2500 টাকা লাগে, তো ইলিশ মাছ তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা সাধারণ মানুষ। লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 560 টাকা, সব মুরগি নিয়ন্ত্রণে আছে। মৌসুমের শুরুতে রূপালী ইলিশের পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর রাঙাবালির জেলেরা। ইলিশের সরবরাহ বাড়ায় ভরা মৌসুমে সরগরম হয়ে উঠেছে উপজেলার আড়ত ও মাছঘাটগুলো। এমন সরবরাহ অব্যাহত থাকলে দাম কমবে আশা ব্যবসায়ীদের। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার নদী ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পাইকার আর জেলেদের হাক ডাকে প্রাণ ফিরে পেয়েছে আড়তগুলো। ঘাট থেকে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রূপালী ইলিশের এমন সরবরাহে হাসি ফুটেছে জেলেদের মুখে। আগের বছর সেই বছর ভালো মাছ পড়তে আছে। 11 দিনে 90,000 টাকার মাছ বিক্রি করছি। আমরা লসে আছিলাম, এখন বর্তমানে মাছ পড়তে আছে। ভালো দাম পাওয়ায় খুশি আড়তদাররাও। আমাদের ভালো ব্যবসা হইতে আছে, এখন ভালোই টাকা সবার ইনকাম হইতেছে। খাওয়া দাওয়ার সময় হইতেছি না, খুব মাছ মোটামুটি খুবই ভালো হইতেছে আর কি। এখন যে নদীতে মাছ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। ডোল হয়েছে 10টা 15টা, এখন 20টা 30টা ডোল উঠাই। এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। জেলেদের জন্য একটা খুশির খবর হচ্ছে এই মৌসুমের শেষের দিকে হলেও জেলেদের জালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু আরেকটা মৌসুম রয়েছে ইলিশের। মোটামুটি গত কয়েক বছর ধরে কিন্তু এই সময়ে কিছু ইলিশ পাওয়া যায়। ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারেনি সাধারণ মানুষ, সে আক্ষেপ গোচার পালা এবার। আব্দুল হামিদ, RTV। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গেল রাত 8টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। সংগঠনটি ভিপি পদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় মনোনয়নপত্র পেয়েছেন। সম্প্রতি শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এছাড়া তফসিলের আংশিক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 21 সেপ্টেম্বর, আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাচ্ছে। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করবে তা তুলে ধরছে। ছুটির দিন হওয়াতে সকাল থেকে প্রচারে কম থাকলেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচার কার্যক্রম বাড়বে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে জুমার পর রাবি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। মৌসুমের শুরুতে রূপাল ইলিশ পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এই মুহূর্তে পটুয়াখালী রাঙাবালি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আয়ুব খান। আয়ুব, ইলিশ ধরা পড়ায় দাম কতটা নাগালের মধ্যে আসার সম্ভাবনা আছে, আর কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা? জি মিতু, আপনাকে ধন্যবাদ। এই আপনারা জানেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর এবং মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে। এই খুশিতে কিন্তু জেলে পাড়াগুলো কিন্তু সরগরম হয়ে উঠেছে। এই মৌসুমের শুরুতে তেমন ইলিশ না পড়লেও মৌসুমের শেষের দিকে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। এতে আসলে জেলেরাও খুশি রয়েছে, অন্যদিকে কিন্তু যে মৎস্য আড়ত মালিকরা রয়েছে তারাও খুশি রয়েছে। আর যেটি আমাকে আপনি বলছিলেন যে দাম নাগালের মধ্যে আছে কিনা, সেটি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই। সেটি হলো 1 কেজি আপ যে মাছ সেটি হলো 2000 থেকে 2100 টাকা বিক্রি হচ্ছে, এবং 900 গ্রামের যে ইলিশ মাছ সেটাই বিক্রি হচ্ছে 1700 টাকা করে, এবং 700 থেকে 900 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা দরে, এবং 700 গ্রামের নিচে যে মাছগুলো রয়েছে সেগুলো 500 থেকে 900 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে এই উপকূলে। এই আসলে যাকে যাকে ইলিশ পড়ায় জেলে পল্লীতে অনেক খুশির আমেজ হয়েছে। আপনি জানেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছরে এমনিতেই 58 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু বারবার সাগরে মাছ ধরতে গেলেও জেলেরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়া খারাপ থাকে কিন্তু বারবারই তারা ঘাটে আসতে হয়েছে। পুনরায় কিন্তু এই শেষ আবারও মৌসুম শেষের দিকে হলেও যে ইলিশ পাওয়ায় কিন্তু আসলে জেলেরা খুবই খুশি রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যেভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে সেভাবে তারা দামও আসলে ভালো পাচ্ছেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং জেলেরা বলছেন যে আসলে বিগত দিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এবং ঋণের যে বোঝা রয়েছে তাদের মাথায়, সেই ঋণ কাটিয়ে আসলে তারা উঠতে পারবেন এবছরে যদি আর কিছুদিন এভাবে যদি মাছ যদি উপকূলে বা সাগর মোহনায় যদি পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জেলেরা তাদের যে বিগত দিনের যে খরচ এবং ঋণের দায় রয়েছে সেগুলো কিন্তু খুশি উঠবেন। আমরা কথা বলেছিলাম রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে, তেমন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে এই উপজেলায় যে জেলেরা রয়েছে তাদের যে কাঙ্ক্ষিত যে ইলিশের যে রয়েছে সেই আসলে কাঙ্ক্ষিত যে ইটগুলো সেগুলো কিন্তু পূর্ণ হবে বলে মৎস্য কর্মকর্তা আমাদের জানিয়েছে। এছাড়া তারা বলছেন যে আসলে যে প্রাকৃতিক আবহাওয়ার কারণে বারবার ফিরে আসলেও শেষের দিকে মৌসুমে যে ইলিশটা পড়েছে সেক্ষেত্রে তাদের সকল ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হল আজ। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে 256টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত। এর আগেই পরীক্ষার আসন ব্যবস্থার সময়সূচি ও পরীক্ষার পরিচালনার সব নির্দেশনা দেওয়া হয়। এবার 47তম বিসিএস এ অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মোট 3,74,747 চাকরি প্রার্থী। মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা 3,487, নন ক্যাডার পদ 201। এই বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডার সহ মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএস এ। সীমান্ত এলাকায় অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব 3। গতকাল রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল গুলি সহ তাকে আটক করা হয়। সকালে কারণবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য দেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। এ সময় তিনি বলেন, এ আসামি বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি। সাজা ভোগের পর 2020 সালের আগস্টে মুক্তি পান তিনি। এরপর থেকে সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে ধারণা র্যাবের। একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ শেষ করব বাংলা সিনেমার বরপুত্র সালমান শাহর জন্মদিনের খবর দিয়ে। 19 সেপ্টেম্বর বাংলা সিনেমা প্রেমীদের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। 1971 সালের এই দিনেই জন্মেছিলেন বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর 2 যুগ পরও এই নায়কের জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে সালমান শাহর ভালোবাসার রং। আরও জানাচ্ছেন মারজান ইভান। বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। রিমেক সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু হয় সালমান শাহর ক্যারিয়ার, কিন্তু তার অভিনয়ের মৌলিকতা চুম্বকের মতো আকর্ষণ করে, ফলে দর্শকরা ছুটতে থাকেন সিনেমা হলে। বহু প্রতীক্ষার পর ঢালিউড খুঁজে পায় তার কাঙ্ক্ষিত নায়ককে। চলনে বলনে ফ্যাশনে বা অ্যাকশনে এত আধুনিক অভিনেতা যেন কখনো দেখেনি ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি। রাতারাতি জনপ্রিয়তার সব রেকর্ড ভাঙতে থাকেন সালমান। তার অভিনীত সিনেমা যেমন বক্স অফিস কাঁপাতে থাকে, তেমনি দর্শক হৃদয়ে ঝড় তুলতে থাকেন তিনি। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। নায়কের একঘেয়ে সংজ্ঞা পাল্টে দিয়ে যখন নতুন করে ইতিহাস লিখতে শুরু করেছিলেন সালমান শাহ, তখনই 1996 সালের ক্যালেন্ডারে কালো দিন হয়ে আসে 6 সেপ্টেম্বর। একটি মৃত্যু সংবাদ চিরদিনের জন্য বদলে দেয় ঢালিউডের গতিপথ। সিনেমা শিল্প হারায় তার অন্যতম শ্রেষ্ঠ নায়ককে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। বেঁচে থাকলে বাংলা সিনেমার এই সুপারস্টার আজ 54তম জন্মদিন পালন করতেন। দেখতে দেখতে তার মৃত্যুর 29 বছর পার হয়ে গেছে। তবে একজন সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না, তাই তো অনন্তকাল দেশের চলচ্চিত্র ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন সালমান শাহ। মারজান ইভান, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।